নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে রয়েছে আপনাদের সকলের পরিচিত যশবন্ত বিশ্বাস। নমস্কার। অনেক স্বাগত তোমাকে। এক্সট্রা টাইম বাংলার প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যখন রয়েছি তখন আলোচনা নিশ্চয়ই হবে কেকেআর নিয়ে। কলকাতা নাইট রাইডার্স দুরন্ত ফর্মে রয়েছে। লাস্ট ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র 1 রানে জিতেছে, একটা থ্রিলার ম্যাচ। এবং এই মুহূর্তে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, এবং একটা মিরাকুলাস কামব্যাক যেটা বলা যায়, কারণ গত দুটো মরশুম আমরা যদি দেখি কেকেআর 7ম স্থানে ছিল, এবং এই মরশুমে একের পর এক জয়, মাঝে মধ্যে কিছুটা হোঁচট খেয়েছে, কিন্তু তারপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কিন্তু নাইটরা কিন্তু এগিয়ে চলেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে। এবং তোমার কাছে আসবো, কোন জায়গাটায় মনে হচ্ছে যে কেকেআর হঠাৎ করে ফিরে এলো? গৌতম গম্ভীর আসা অবশ্যই একটা বড় কারণ, কিন্তু শুধুমাত্র তো গৌতম গম্ভীর তো কারণ হতে পারে, নিশ্চয়ই আরও কিছু বিষয় রয়েছে। কোন জায়গাটায় মনে হচ্ছে এই কামব্যাকটা সম্ভব হয়েছে? দেখো, আমি যেভাবে ভাবছি বা আমি যেভাবে দেখছি, এটা আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা। আমি জানি না আমাদের দর্শক বন্ধুরা কতটা সহমত হবেন, বাট তুমি যে নামটা বললে, গৌতম গম্ভীরকে আনাটাই কিন্তু শাহরুখ খানের একটা মাস্টার স্ট্রোক, এটা আমি মনে করি। এবং এটা আমার ব্যক্তিগত মত। আমি আগেও এক্সট্রা টাইমের শোতে আমি অয়লাবোদা বসেছি, সাইফ ছিল, গত বছর আমরা শো করেছি। আমি দু একটা জায়গায় বলেওছিলাম যে গৌতম গম্ভীর খুব ভুল সময় জন্মগ্রহণ করে ফেলেছেন। আমার মনে হয় গৌতম গম্ভীর এমন একজন ক্যাপ্টেন্স মেটেরিয়াল, এবং তিনি যে ধরনের পজিটিভ ভাইব্রেন্ট ছড়িয়ে দিতে সিদ্ধ হস্ত খুব সহজে, যেটা অতটা সহজ বলে মনে হয় না সভ্য, কিন্তু খুব সহজে এটা উনি করেন। এবং নাম্বার 2, ঘরের মাঠে, মানে ইনিশিয়াল ম্যাচগুলোর ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু ঘরের মাঠে খেলা। যদিও রাজস্থান রয়্যালসের কাছে বাটলার ওভার ইনিংসের কাছে পরাজিত, তুমি যদি ওই ইনিংসটাকে সরিয়ে রেখে দাও, বেশ কিছু সিলি ক্যাচ মিস এবং কিছু ভুল, আদারওয়াইজ নাইটদের ঘোড়া কিন্তু দুরন্তভাবে ছুটছে। এবং সেখানে গৌতম গম্ভীর আসার পর যেটা চেঞ্জ করেছে, প্রথম কথা হচ্ছে দলের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেক ট্রুফলস আছে, কিন্তু এই একে অপরের পাশে দাঁড়ানো, ধরো তোমার একটা ভুল হলো, আমি সেই ভুলটাকে ঢেকে দিলাম, এই যে বিষয়টা, এটা কিন্তু ক্রিকেটাররা বড় বিষয়, কারণ শর্ট স্প্যানে খেলা। আর যেটা বিষয়, সুনীল নারায়ণ, আপনাদের মনে থাকবে দর্শক বন্ধুরা, যে শ্রীলঙ্কা টিম ডেভ ওয়াটমোর করছিলেন, 9 নম্বর আর 10 নম্বর জায়গার থেকে কালু বিথারানা আর সানাজ জয়সূরিয়াকে তুলে এনেছিলেন 1 নম্বরে আর 2 নম্বরে। বলেছিলেন যে তোমরা মন খুলে খেলো, আউট হয়ে যাবে, হতেই পারে, 1 বলে খেলা, কিন্তু দুরন্তভাবে শুরু করো, বলটাকে দেখো, যে বলটা তুমি দেখবে সেই বলটাকে তুমি হিট করো। অর্থাৎ তুমি যদি বলটাকে দেখতে পাও, সেই বলটাকে তুমি হিটও করতে পারো, তবে হিটটা করবে জোরে। এই জায়গাটায় কিন্তু আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ, সকল দুজন বুড়ো, দুজন বৃদ্ধ ঘোড়া, কিন্তু সেই বৃদ্ধ ঘোড়া রেসের ঘোড়াকে কিন্তু হার মানিয়ে দিচ্ছে। যেরকম ডিভাস্টেটিং শুরু করছে, এবং তার দোসর হয়েছে আবার ওই, মানে হনুমানের রক্ষা নেই, সুগ্রীব দোসর আমরা বলি না তোর কথা, এই যে সল্ট। এবার দেখো, কয়েকদিন পর কিন্তু ওয়ার্ল্ড কাপ T20, তুমি বুঝতে পারছো ইংল্যান্ডের দুজন ওপেনার দুটো ভিন্ন টিমে খেলছে, এবং উইলস জ্যাক এবং সল্ট কীরকম শুরু করছে, যদিও ওটা অন্য প্রসঙ্গ। তাই আমি বলছি, এই যে শুরুয়াতটা, যে একটা বাড়ি যে তৈরি হচ্ছে, বাড়ির ভিতটা কিন্তু 6 ওভারে এমনভাবে গেঁথে বসিয়ে দিচ্ছে গৌতম গম্ভীরের যা প্ল্যানিং। দেখো, কার্যত সবাই বলবে যে কেকেআর অধিনায়কের নাম শ্রেয়স আইয়ার, কিন্তু আমি বলি ক্রিকেট অধিনায়কের নাম হচ্ছে গৌতম গম্ভীর। তার একাধিক পরিচয় আমরা গতকাল প্রমাণ পেয়েছি, প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি, মানে কি করা উচিত। এখন দেখো, ক্যামেরা, এত ধরনের ক্যামেরা, এত অ্যাঙ্গেল থেকে কোনো কিছু মিস হওয়ার নয় লাইফে। তো এবার সে যেটা বলছিলাম, যে আমি মনে করছি যে পজিটিভ ভাইব্রেন্ট যেটা ছড়িয়ে দিচ্ছেন, যে ঠিক আছে আমরা একটা ম্যাচ হেরেছি, হারতেই পারি, হ্যাঁ, কিন্তু সেইটাকে রেখে পরের ম্যাচটাও কী হবে এই ট্রাইমাম না, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। শাহরুখ খানের পেপটক, গম্ভীরের মস্তিষ্ক, নাইট পুরো 360 ডিগ্রি ঘুরে কিন্তু হারা ম্যাচ কিন্তু কালকে জিতেছে কার্যত। তো এই জায়গায় গম্ভীরের মাস্টার স্ট্রোককে আনা, গম্ভীরকে আনা, এবং গম্ভীর নারিনকে যেটা করেছে, আমি যতটুকু খবর পেয়েছি নাইট শিবির থেকে, তার লোকাল বেশ কিছু কানেকশান আছে,
বল থ্রো করিয়ে নারিনেরও তুমি গত বছরও তুমি দেখবে যে শটগুলো উনি মিট আপ করছিলেন 4 মিটারের আগে, যে বলগুলো 6 থেকে 8 মিটার সকল, যেরকম আমরা একটা শর্ট বল বলি, গায়ের দিকে আসে বা একটু ওয়াইড টাইপের বা স্লোয়ার, সেই বলগুলি মিট করতে পারছিলেন না। এবার নারিন তো তোমার আমার মতো অত দ্রুত পা সরবে না, যদিও আমার বয়সটা অনেকটাই হয়েছে, 50 কোটা কম হয়নি। তো আজকে রঘুবংশীর পা যেরকম সরবে বা সাল্টের পা যতটা কুইক সরে যায়, একটা বোলার যখন লোডিংয়ে উঠে যায়, তুমি যে কালকে দেখো কারণ কিন্তু যেই স্টার্ক লোডিংয়ে উঠেছে ও কিন্তু লেগ স্ট্যাম্প থেকে চলে এসছে অফ মিডলে, যে কারণে ওয়াইড ইয়র্কার বলটাকেও কিন্তু ও পিচ করতে পেরেছে, অর্থাৎ কানেক্ট করতে পেরেছে মিড ব্যাটে। তো সেরকম নারিনের তুমি যদি ফুটসেট দেখো, ব্যাক ফুটটা একটা জায়গায়, ফ্রন্ট ফুট একটা জায়গায়। এটা কারণ হচ্ছে তোমার যখন বয়সটা হয়ে যায়, তোমার তখন ভরসা শুধুমাত্র চোখ আর তোমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এবার তুমি যদি ভাবো 140-50 বলটা তুমি দেখে নিয়ে মারবে, তুমি পারবে না। তোমাকে ওটা কিন্তু ডেলি প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই ব্যাট যে আসার যে স্পিড, একটা বল শর্ট পড়েছে, আমি তুলছি মিড উইকেটের ওপর দিয়ে, বা এখান থেকে টানলেও বলটা যাচ্ছে মিডনের ওপর দিয়ে কানেক্ট হচ্ছে, এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া গতি নেই, হয় না। তো থ্রো বল করিয়ে হোক বা শর্ট বল ভিজিয়েই হোক, এই যারা কিন্তু গৌতম গম্ভীর নারিনকে কিন্তু করিয়েছে। তুমি যদি দেখবে প্রপারলি ব্যাকফুটটা কিন্তু অফের দিকে পুরোটা আসে না, আবার ফ্রন্ট ফুটটা কিন্তু কার্যত পুরো সোজাও থাকে না। যে জায়গা থেকে শরীরে পুরো ব্যালেন্সটা থাকার জন্য অধিকাংশ বল যেটা তিনি কানেক্ট করছেন, ব্যাটটা আসছে হয়তো আরাম ওষণে, ওরকম প্রপার কভার ড্রাইভের বল পাচ্ছেন না, ওপরে বলটা মেরে দেয়, কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে কিন্তু মিড উইকেট লং অন, এবং প্রপার মারছে কিন্তু একদম বড় 80 মিটার 90 মিটার মারছে। এইটা একটা। আর নারিনের যে অবস্থা, তাতে ওকে তোমার 8 নম্বর 9 নম্বরে গিয়ে ব্যাট করিয়ে লাভ নেই। এই যে সিদ্ধান্তটা, নারিন তুমি ওপেনই করবে, তুমি ফেলিওর হলো ওপেন করবে, তুমি সফলতা পেলেও ওপেন করবে, এইটা কিন্তু ফারাক করে দিচ্ছে নাম্বার 1। নাম্বার 2, এই টিমে কিন্তু সল্টের ওগুলো দেখো, গুরবাজ কিন্তু গত বছর পরীক্ষিত আফগান টিমে খেলেন, যথেষ্ট সফল ব্যাটার কিপার, কিন্তু সল্টের ওপর ভরসা রাখা। সল্ট কিন্তু ডিভাস্টেটিং, এবং সল্টের বল চুজিংটা খুব ভালো। গুরবাজ কিছু হয়তো রান করেছিল, তো গুরবাজ কিন্তু সেভাবে সফল গত বছর হতে পারেনি। এই যে সল্টের এবার অর্থাৎ লেফটি রাইটি কম্বিনেশন, এইটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে। 3-এ কাকে নিয়ে আসছে দেখো, রঘুবংশী। কেন? ইয়াং ছেলে, তাবড়তোড় বাল্লেবাজ, ফিটটা ভালো, মানে নতুন ফিট বাচ্চা ছেলে, 1টা 2, 2টা 3, যেটা 1 হয় না সেটা 1। অর্থাৎ এই রানিং বিটুইন টু উইকেট কিন্তু লেফটি রাইটি কম্বিনেশনটা থেকেই যাচ্ছে। অথবা ওপরে বলটা কালকে একটা দুরন্ত ক্যাচ আউট হয়ে গেছে, বেশ ভালো ব্যাটসম্যান এবং তরুণ তুর্কি। 3 নম্বর যেটা আমার মনে হচ্ছে, কালকের ম্যাচটা তুমি স্পেশাল রামানদীপেরও ইনিংস ছাড়া কিন্তু কালকে কিন্তু ম্যাচ হেরে বসে গেছে। কালকে রাসেল কিন্তু ব্যাটে সফল নন, 14 বলে 10 হয়ে আউট হয়ে গেছে নারিন, ব্যাটে সফলতা পাননি। রিঙ্কু খুব একটা রান করতে পারেনি, যেটা রিঙ্কুর উপরও অতিরিক্ত আমরা ভরসা করে থাকি, ভরসাযোগ্য প্লেয়ার। এই রামানদীপের অন্তর্ভুক্তি, যেমন ছেড়া বল করে, তেমন ছেড়া খুব শর্ট স্প্যানে একটা রান করে দিতে পারে, খুব ভালো ফিল্ডার। অর্থাৎ এই যে পিক অ্যান্ড চুজ, অর্থাৎ অঙ্কিত রঘুবংশী, রমনদীপ সিং, এবং এটাকে প্রপার ইউটিলাইজ করা, এই এতগুলো পজিটিভ ব্যাপার কিন্তু আমার চোখে ধরা পড়েছে নিঃসন্দেহে। এবং আমরা তো অবশ্যই কথা বলবো এই যে এই চয়েসগুলোকে নিয়ে, কোন জায়গায় কোন পজিশনে খেলাচ্ছে। অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে যদি আমরা কথা বলি, সদ্য বিশ্বকাপে একটা ভালো ফর্মে ছিলেন, কিন্তু এইবারে আইপিএল আমরা দেখছি হয়তো তিনি রান করছেন, কিন্তু যে গতিতে খেলাটা যাচ্ছে তার কিছুটা বিপরীত। যেমন আমরা গত ম্যাচেই আমরা দেখলাম 36 বলে তিনি 50 করেছেন। কোথাও গিয়ে কি শ্রেয়াস আইয়ারের তার ব্যাটিংয়ে কোথায় নামবেন, সেইখানে একটা সমস্যাটাই কোথাও কি তৈরি হয়েছে, বা তার নেতৃত্ব নিয়ে কি কিছু একটা প্রশ্নচিহ্ন দাঁড়ায়? দেখো, এইসব ক্ষেত্রে কী হয়েছে, আমার মনে হয়, যদিও আমি ওই লেভেল কোনোদিন খেলিনি, আমি লোকাল ক্লাব লেভেল খেলেছি, যদিও ক্লাব লেভেলে বড় ক্লাব খেলেছি, ট্রফি দিয়েছি, কিন্তু খেলার মানসিকতা কিন্তু একই রকম থাকে। এখানে আমার যেটা মনে হয়, উনি নিজেকে না ঠিক প্রপারলি এক্সপ্লোর করে উঠতে পারছেন না। নিঃসন্দেহে দুরন্ত ব্যাটসম্যান, শ্রেয়াস আইয়ার খেলার মধ্যে একটা শৈল্পিক ব্যাপার আছে। মুম্বাই ঘানার টিপিক্যাল যেরকম প্লেয়ার হয়, একদম সেরকম, মারারটা মারেন, রাখারটা রাখেন, স্ট্রাইক রোটেট করেন, অত্যন্ত খারুস সকল, যেটা আমরা বলি দিল্লি বম্বে প্লেয়ারদের ক্ষেত্রে।
কিন্তু এক্ষেত্রে নিজেকে ঠিকভাবে মেলে উঠতে পারছেন না। এমন এটা কোনো ইগো সমস্যা হতে পারে নাম্বার ওয়ান, নয়তো যেহেতু চোট ছাড়িয়ে এসছেন, বিসিসিআই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে গেছে, সামনে বিশ্বকাপ, মানে চান্স পাবো কি চান্স পাবো না, কারণ দেখো এরা তো প্রত্যেকে ব্র্যান্ডিং থাকে, তো সেই জায়গা সব মিলিয়ে কিন্তু শ্রেয়সকে একটু নিষ্প্রভ লাগছে। যদিও এখনও অনেক ম্যাচ বাকি, ঘরে ম্যাচের পর 26 তারিখ ম্যাচ আছে পাঞ্জাব, 29 তারিখ দিল্লি, পরপর দুটো ঘরে ম্যাচে ম্যাচ আছে, হ্যাঁ, আবার ঘরে ম্যাচে ম্যাচ আছে 11 তারিখ, তার আগে অ্যাওয়ে ম্যাচ আছে অনেকগুলো। কিন্তু কেকেআর মোটামুটি যে জায়গায় বসে আছে 10 পয়েন্ট পেয়ে, কেকেআরের শেষ চারটা কিন্তু, আমরা শেষ চার বলি যদি প্রথম চার বলা উচিত, তো প্রথম চারটে দলের মধ্যে একটা দল কেকেআর না হলে পরে কিন্তু এটার বড় অঘটন হবে নিঃসন্দেহে। এবং একদমই আমরা ব্যাটিংটা নিয়ে অনেকটা কথা বললাম, এবং শুধুমাত্র চেন্নাই সুপার কিংস ম্যাচটা বাদে বাকি প্রত্যেকটা ম্যাচেই ব্যাটিংটা বেশ ভালো মতো জ্বলে উঠেছে। কিন্তু এবার আসি বোলিংটা নিয়ে, কারণ গত ম্যাচ 22 রানের একটা বড় স্কোর খাড়া করার পরেও যেভাবে অবশ্যই আরসিবি ব্যাটারদেরকে কোনোভাবেই ছোটো করা উচিত হবে না, কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে বোলিংটা নিয়ে একটু চিন্তা, যদিও নারিন খুব ভালো বল করছে, বরুণ চক্রবর্তী যতটুকু সুযোগ পাচ্ছে ভালো করছে, পেসারদেরকে নিয়ে কি একটু চিন্তাকে থাকবে নাইট ব্রিগেডের? দেখো নাইটদের স্পিনিং ডিপার্টমেন্ট দেখো, সুনীল নারিন একটা বড় স্তম্ভ, বরুণ চক্রবর্তী একটা বড় স্তম্ভ, অনুকূল আছে একটা স্পিনার। কিন্তু তুমি যদি প্রথম ম্যাচটা দেখো, যেটায় আমরা 200+ রান করেছি, মাত্র 6 রানে ম্যাচটা আমরা জিতেছিলাম, ওটাও কিন্তু লাক। হেনরিক ক্লাসেন এবং অভিষেক শর্মা এরা যেনকে যা ব্যাট করেছে, শাহবাজ রাদিমরা, একটু যদি ভুল ক্যালকুলেশন না হতো, অর্থাৎ তুমি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু খুব একটা সন্তুষ্টির জায়গাতে নেই। তুমি সত্যিই দেখো যা যা হয়েছে সব কিন্তু ব্যাটারদের জন্য হয়েছে, এবং আরসিবি দিকে গিয়ে ঘরের মাঠে যে হারিয়ে আসা, বিরাট কোহলি রান করা সত্ত্বেও নারিন মেরে দিল দুরন্ত 89, এখানে নারিনের আমরা সেঞ্চুরি, সেটা দেখো বোলারদের অক্ষমতায় কিন্তু আমরা ম্যাচটা হারলাম। নালে জস বাটলার যেখান থেকে ম্যাচটাকে নিয়ে গেলেন একা কার্যত, বেশ কিছু সিলি ক্যাচ, বেশ কিছু ভালো ফিল্ডিং, যদি একটু অ্যাজাইল থাকতাম আমরা, তাহলে কিন্তু রাজস্থান ম্যাচটা আমরা জিতি। আবার তুমি যে হারা দিয়ে দেখো, সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু হারা ম্যাচ, কার্যত ভাগ্যের জোরে জিতেছি। গতকালের ম্যাচটা তো 100% ভাগ্যের জোরে। কেউ রাগ করবেন না কোনো কেকার সমর্থক, আমরা কেকারের সমালোচনা করতে এখানে বসিনি, আমরা পর্যালোচনা করছি, অর্থাৎ ভালো দিকগুলো কোনটো, পজিটিভ দিকগুলো কোনটো, আর কোথাও একটু আধটু যেগুলো গলতি আছে, একটু ভুল ত্রুটি আছে আমাদের চোখে যেটা ধরা পড়ছে, তো সেই জায়গাতে মিচেলস জায়গাটা বড় কাঁটা। এখন উনি নিঃসন্দেহে বড় প্লেয়ার, বড় নাম, কিন্তু লাল বলের মিচেল স্টার্ক আর সাদা বলের মিচেল স্টার্ক 50 ওভার, আবার সাদা বলের মিচেল স্টার্ক 50 ওভার আর সাদা বলের মিচেল স্টার্ক 20 ওভার, এটার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। সেই দিক থেকে বলতে গেলে তোমার হর্ষিত রানা, তারপর ওদের একটি পেসার আছে তোমার বৈভব আরোরা, এখনও চৈতন্য সাকারিয়া, তিনি খোড়া পরীক্ষিত হননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নাইটদের বোলিংটা কিন্তু অনেকটাই স্তিমিত, মানে নাইট ফাইটের মতো ব্যাটাররা যেভাবে ফাইট করছেন, হ্যাঁ, সল্ট, নারিন, দ্রেরাস, রিঙ্কু, এইভাবে কিন্তু ওই ফ্লারিশমেন্টটা বোলিংয়ে কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। হয়তো আগামী দিনে যে কটা ম্যাচ আছে, কিছু কিন্তু বোলারদেরকেও কিন্তু দায়িত্ব নিয়ে জেতাতে হবে। অবশ্যই। তো আমরা নাইট ব্রিগেডকে নিয়ে আমরা অনেকটা কথা বললাম, এবং শুধু কেকেআরকে নিয়ে বললে হবে না, গোটা আইপিএলকে নিয়ে যদি আমি একটা প্রশ্ন করি, যে সামনে এবার টি20 বিশ্বকাপ, নির্বাচকদের মাথায় অলরেডি একটা দল রয়েছে যে তারা এই দলটাকে পাঠাবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি অনেক ব্যাটার তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে, অনামি ব্যাটার তারা মানে নজর কাটছে নির্বাচক। ওই পাঞ্জাব সুপার কিংসের এই পাঞ্জাব টিমটার শশাঙ্ক এবং আশুতোষ শর্মা কথা বলতে চাইছো? একদম ওরা, তারপর রিয়ান পরাগ রয়েছে রাজস্থানের, এইরকম যারা। দেখো আমি বলবো কি, আমি যদি অজিত আগারকার হতাম, যদি বললাম, এই ইন্ডিয়ান সিনিয়র টিমের অনেকেই কিন্তু জায়গা পাবে না, বিশেষ করে হার্দিক পান্ডিয়া, কোনো চান্স নেই। শিবম দুবে এমন খেলা খেলছেন, এমন নির্দয়ভাবে ব্যাট করছেন মিডল অর্ডারে, ব্রিলিয়েন্ট। দেখো দীনেশ কার্তিকের বয়স হতে পারে, কিন্তু দিনু যেভাবে ফিনিশার, যেরকমভাবে ফিনিশ করছেন, যেভাবে ব্যাটে বলে মিট করছেন, নিধাস ট্রফিতে মনে থাকবে বোধহয় আপনাদের, লাস্ট বলে সম্মুখে 6টা, ব্রিলিয়েন্ট। এবং দেখুন আরসিবির হয়ে
ও কিন্তু ধারাবাহিকভাবে পেছন দিকে ভালো খেলে যাচ্ছে। তেমনি তুমি পাঞ্জাবের যে দুটি প্লেয়ার নাম বললে, শশাঙ্ক এবং আশুতোষ, আপনি দেখুন এদেরকে পাঞ্জাব মালকিন কিনতেই চায়নি। উনি রীতিমতো কান্নাকাটি, না ভুল হয়ে গেছে আমি নেবো না এরমভাবে কান্নাকাটি, কিন্তু আইপিএলে একবার নিলাম হয়ে যাওয়ার পর, ডেকে যাওয়ার পর নেমসে ওই অন্য কোনো একটা শশাঙ্ক সিংকে, অন্য কোনো আশুতোষকে তো কিনতে গেছিলেন। কিন্তু দেখুন এই অনামী অখ্যাত দুটো প্লেয়ার কি ব্যাটিংটা করছে বলুন তো টেলেন্ডারে এসে, মানে হারা ম্যাচ কিন্তু জিতিয়ে দিয়ে, একটা ম্যাচ তো জিতিয়ে দিল, দুটো হারা ম্যাচ কিন্তু জিতিয়ে দিচ্ছিল। ওই সময় যে আশুতোষ আউট নতো, যেটা 3 রানে হারলো, ম্যাচটা কিন্তু হারে না। তেমনি আবার দেখুন রিঙ্কু, এটা এখন পরীক্ষিত সত্য যে রিঙ্কু তলায় নেবে, চাপ নিতে পারে। ওই লাস্ট 3 ওভার 4 ওভার কিন্তু রিঙ্কু অ্যাসেট যে কোনো টিমের, যে কোনো পরিস্থিতি। আমরা রিঙ্কুকে টি20-তে এর আগেও দেখেছি। হ্যাঁ, আমরা ঋতুরাজকে পেয়েছি, অত্যন্ত ভালো। দেখো আমরা অঙ্কিত রঘুবংশীকে পাচ্ছি, আমরা অভিষেক শর্মাকে পেয়েছি, লেফটি ওপেনার, সুদর্শন দেখতে, দারুণ চেহারা, ব্রিলিয়ান্ট ফিল্ডার। আমরা শিবমকে পাচ্ছি, জাদেজা তো আছেই, বিরাট কোহলি আছে, বিরাট কোহলি এখনও পর্যন্ত হাইয়েস্ট রান গেটার। রোহিত শর্মা যদি ক্যাপ্টেন না হতেন, আমি কিন্তু রোহিত শর্মাকে টিমে নিতাম না। মার্জনা করবেন আমার কথা, অনেকে একমত হবেন না, হয়তো অনেকে গালিগালাজও করতে পারেন, কিন্তু আপনি দেখুন রোহিত শর্মা থাকা মানে টিমে কিন্তু সবটাই মাইনাস। না পারেন বল করতে, না পারেন ভালো ফিল্ডিং, শরীর ভারী হয়ে গেছে ওনার, শুধু ব্যাটে যদি লেগে যায় 5 বলে 20, এছাড়া কিন্তু রোহিতের সবটাই মাইনাস। সেখানে দেখুন যশস্বী জয়সওয়াল ভালো ফিল্ডার, চেঞ্জ বোলিং, লেফটি ব্যাটিং। শুভমান খুব একটা ভালো ছন্দে নেই, কিন্তু তবুও বলবো তরুণ তুর্কি। এখন দেখুন সরফরাজরা যেভাবে ইন্ডিয়ার হয়ে খেলছে, রঞ্জি ট্রফিতে খেলেছে, সরফরাজের ভাই ব্রিলিয়ান্ট, কিন্তু এটা হচ্ছে বেঞ্চ আমাদের। অলরেডি রিঙ্কু, এই শশাঙ্ক, আশুতোষ শর্মা, সানরাইজার্সের অভিষেক, রিহান পারাগ, এরা যেরম পারফরমেন্স করে চলেছে একদম রানিং, তাতে কিন্তু অনেকের কিন্তু রিত কোম্পানি যে শ্রেয়স আইয়ার এক্ষুনি নাম বলছিল, অত্যন্ত ভালো ব্যাটার, কোনো মানে ডাউট নেই। আজিঙ্কা রাহানে কোনো ডাউট নেই। আবার দেখো কেএল রাহুল রান পাচ্ছে না, আগের দিন প্রায় নো লস চেন্নাইকে মেরে দিয়েছে ও আর ডিকক, অর্থাৎ ডিকক সাউথ আফ্রিকার, কিন্তু কেএল তো আমাদের নিজেদের ঘরের ছেলে, অর্থাৎ ভারতের ছেলে, ওয়ার্ল্ড কাপে ভালো কিপিং করেছেন, ব্যাটে ভালো রান পেয়েছেন, খুব ভালো ফর্মে। কিন্তু দেখো যে ম্যাচটায় ফর্মে চেন্নাই চ্যাম্পিয়ন টিমকে মনে হচ্ছে একটা ক্লাব লেভেলে কোনো ভবানীপুর ওয়ারি বা কাস্টমস। তো এত অপশান, এই অপশানের থেকে এটা এক্সআরএমের তরফ থেকে প্রার্থনা যে একটু দয়া করে সাম্প্রতিক কে কীরকম ফর্মে, আজকের ফর্মের বিচারে যদি কালকে যশবন্ত বা সব্যসাচীকে আপনি টিমে নেন, কালকে ব্যাটে লাগবে কিনা জানি না। ঋষভ ইতিমধ্যে কিন্তু ফর্মে। আবার দেখুন মুম্বাইয়ের হয়ে রোহিত আর ঈশান ডিভাস্টেটিং স্টার্ট করছে, তার মধ্যে সূর্য আছে, সূর্য চোটের জন্য বাইরে ছিল, এসে তো দুটো ম্যাচে মানে ও যে স্কাই কেন সূর্যকুমার যাদব সেটা বুঝিয়ে দিয়েছে। ঋষভ 2-4টে যা শট মারল, আমি জানি ক্রিকেটিং ব্যাকরণে ওই বিরাট কোহলির ওই না ফ্রন্ট ফুট না ব্যাক ফুটে পাকিস্তানের ওই পেসারটাকে ওয়ার্ল্ড কাপে 6টা মারা, সেরকম একটা অক্রিকেটীয় ব্যাকরণের বাইরে থেকে এরকম। তো আমাদের ভবিষ্যৎ কিন্তু টি20-র মারাত্মক। যেমন ভালো বোলার আছে, মহসিন থেকে শুরু করে ভালো ফর্মে বল করছে, নাটারাজন, স্বামীটা চোটে যাওয়াতে একটা নিঃসন্দেহে বড় সেটবাক, কিন্তু বুমরা একাই 100। যেরমভাবে বুমরা বল করছে, স্লোয়ার ইয়র্কার, ওয়াইড ইয়র্কার, ইনসুইং ইয়র্কার, ভাবুন তো ইয়র্কারের 4-5টা ভ্যারাইটি, প্লাস কুলদীপ, চাহাল অত্যন্ত ধুরন্ধর একজন বোলার। হ্যাঁ, জাদেজা কি আগের দিন ক্যাচটা নিল বাঁহাতে, ভাবতে পারছেন ধোনিকে পরে মস্করা করছে যে এই বয়সে এরকম ক্ষিপ্রতার সাথে বাঁহাতে গিয়ে যেরমভাবে নিয়ে বডিটাকে রেখে উঠে দাঁড়ালো। এরপরে শিবম আছে, কাকে ছেড়ে কাকে কোথায় বাজবেন। তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, এই যারা তরুণ তুর্কি যারা আইপিএলে সত্যি খুব ভালো খেলছে, আর এখন আইপিএলটার জন্য না ইন্টারন্যাশনাল ক্রিকেটটাও কি মানসিকতা হতে পারে। তুমি হেনরি ক্লাসেনের সাথে ঘর করছো, তুমি ওই রাজস্থানের হেটমেয়ার বিভৎস ব্যাটকে, নিকোলাস পুরান, এরাও চ্যাম্পিয়ন প্লেয়ার অন্য দেশে, তাদের সাথে অর্থাৎ মানসিকতার দিক থেকে কীরম হওয়া উচিত, কীরম থাকা উচিত, কী থাকতে হয়, কী করতে হয়, কীরমভাবে করবো। এই যে সল্ট বা এই যে উইলস জ্যাক আরসিবির, এদের সাথে তুমি খেলছো, ড্রেসিং রুম শেয়ার করছো, কাজে রিঙ্কু সিং, শিবম দুবে, এই অভিষেক লোমহর, এই আশুতোষ, শশাঙ্ক, এরা কিন্তু মেন্টালি ফিজিক্যালি কিন্তু সেই জায়গায় অ্যাটবার। অর্থাৎ তোমার পাশে বসে কিন্তু আজ রাবাডার সাথে কথা হচ্ছে,
ঠিক আছে, উইলস জ্যাকের সাথে কথা হচ্ছে, ক্যামেরুন গ্রিনের সাথে কথা হচ্ছে। কাজে তুমি কিন্তু মন মানসিকতাটা ইন্টারন্যাশনাল ম্যাচে কীরকম থাকতে পারে, থাকা উচিত, থাকতে হয়, এই তিনটে বিষয় কিন্তু তুমি আয়ত্তের মধ্যে নিচ্ছ। কাজে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে পরে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আমার মতে। একদম একদম। এবং এই বক্তব্যটা দিয়ে আমাদের আজকের এই ভিডিওটা শেষ করব। নিঃসন্দেহে আমরা চাইবো আগামী ম্যাচে কেকেআর লড়বে পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে, এবং নিঃসন্দেহে সেখানে আমাদের যেরকম 29 তারিখ কিন্তু বড় ম্যাচ, অপোনেন্টের কিন্তু এখানে গৌতমের ওখানে কিন্তু দাদা বলে একটি নামক ব্যক্তি, যার নাম সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি, তিনি কিন্তু বসে আছেন। মানে রিকি পন্টিং এরা থাকলে পরও সৌরভের ব্রেন যে কতটা ক্ষুরোধার, এবং 2-4টে বাঙালি ছেলে কিন্তু ওই টিমেও খেলছেন। অভিষেক কিন্তু ভালো ফর্মে, মুকেশ আছে। তো এক্ষেত্রে তোমায় বলছে, মুকেশের নাম বলা উচিত ছিল, মাফ করবেন। মুকেশ কিন্তু টি-20 অত্যন্ত ভালো ফর্মে, টেস্টে যেমন খেলছেন, ওয়ানডে খেলছেন ইন্ডিয়ার হয়ে। আমাদের শাহবাজ আছে। কাজেই বুমরার সঙ্গী হিসেবে মুকেশও কিন্তু বা আকাশদীপ চলে আসাটা কিন্তু যা সময়ের অপেক্ষা, যদি একটা দুটো ম্যাচে একটু ভালো পারফরমেন্স করে নেন নিঃসন্দেহে। এবং আগামী দুটো ম্যাচ পাঞ্জাব এবং দিল্লি খুব কঠিন হবে, কিন্তু আশা করা যায় নাইটরা খুব ভালো পারফর্ম করবে। আমরা করবো, লড়বো এবং হারবো না, জিতবো একদম। এবং এই বলেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানান। আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।